সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা পৃথক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্বটি। যারা এইবারে আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এবং গত 26 তারিখে যারা আপনারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন, তাদের বাংলা প্রথম পত্রের যে বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে অর্থাৎ 30 নম্বরের, সেই বহু নির্বাচনী প্রশ্নের আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো আজকে। 30টি প্রশ্ন। তো আশা করছি সবাই সাথেই থাকবেন যতক্ষণ না আমার প্রশ্নোত্তর পর্বটি শেষ হয়েছে। আপনারা যে এই মুহূর্তে আমার ক্লাসটি দেখতেছেন বা আমার এই প্রশ্নোত্তর পর্বের ক্লাসটি দেখতেছেন, আপনারা বিশেষ করে সিলেট বিভাগের যারা আছেন বা সিলেট বোর্ডের অধীনে যারা আছেন, তারা এই ক্লাসটি আপনার সহপাঠীদের সাথে একটু শেয়ার করবেন। এই উত্তরমালাগুলো তাদের সাথেও নিজের একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন। এবং হ্যাঁ, আমি এটা বলিনি আপনার ফ্রাস্ট্রেশনে বা হতাশায় ভুগবেন না। মনে করুন আপনার নির্দিষ্ট মার্ক থেকে কমে গেছে, আপনি এটা হতাশ হয়ে আপনি কিন্তু অন্যগুলোর উপর কিন্তু দুর্বল হবেন না, যে আমি তো এখানে খারাপ হয়ে গেল, ওতে বাকিগুলো আমার কি হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, বাংলার প্রথম পত্রে বহু নির্বাচনী আছে, বাংলার দ্বিতীয় পত্রে কিন্তু বহু নির্বাচনী নেই। ফলে বাংলার প্রথম পত্রের বহু নির্বাচনীতে স্বতন্ত্রভাবে পাশ করতে হয়, দুইটা রচনামূলক এক হয় এবং বহু নির্বাচনীতে আলাদাভাবে পাশ করতে হয়। অনেক সময় দেখা গেছে যে অন এভারেজ যদি দেখা যায় যে বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী বা অন্য যে কোনো সাবজেক্টে অন এভারেজ যখন শিক্ষার্থীর সংখ্যা ফেলের সংখ্যা বেশি হয়, তখন বোর্ড আলাদাভাবে চিন্তা করে। আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রথমবার পরীক্ষা দিয়ে কিন্তু সে কিন্তু পাশ করতে পারে নাই, গ্রেস দিয়ে পরবর্তীতে সে কিন্তু তাকে পাশ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি সবসময় আমি আশাবাদী তাহলে আমি বলবো যে আপনারা হতাশ হবেন না। তাহলে আমি শুধু আপনাদের আনসারগুলো দিয়ে দিব, জাস্ট প্রশ্নটা বলবো এবং আনসারগুলো আমি বোর্ডে দিব। আমাদের প্রথম প্রশ্নটা ছিল সিরাজকে হত্যা করার জন্য অগ্রিম কত টাকা অগ্রিম নেওয়া হয়েছিল। 1 নম্বরের উত্তরটা হবে খ, 5,000 টাকা। কয় হাজার টাকা? 5,000 টাকা। আমি সবগুলো আনসার লিখবো না, একটা বোঝার জন্য আমি দিয়ে দিলাম শুধু 5,000 টাকা অগ্রিম নেওয়া হয়েছিল। 5,000 টাকা। আমি শুধু আপনাদের জাস্ট ইয়েটা করে দেব, কি বলে, শুধু সঠিক উত্তরটা আমি আপনাদের বলে দেব। 2 নম্বর, হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসবো না। ক্লাইভের উদ্দেশ্যে মীর জাফরের উক্তিটি কি প্রকাশ পেয়েছে? আনসার হবে ঘ, আত্মমর্যাদা বোধ। আসলে তার ভেতরে কিন্তু ব্যক্তিত্ব ছিল না, তার নিজস্বতা ছিল না। হ্যাঁ, এই উক্তিতে মীর জাফরের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা, স্বাধীনতার অভাব এবং পরাধীনতার মানসিকতা প্রকাশ পেয়েছে। তাহলে আমি 2 খ নাম্বার হলো আনসারটি হবে ঘ, আত্মমর্যাদাবোধ। 3 নম্বর প্রশ্ন হলো যে উদ্দীপক আপনার দেওয়া আছে, উদ্দীপকের আমানুলের বাবা চরিত্রের সঙ্গে বিলাসী গল্পের কোন চরিত্রের মনোভাবের ছায়াপাত ঘটেছে? আনসারটি হবে গ, খুড়ার। 3 নম্বর আনসারটি হবে গ। 4 নম্বর হলো উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে 3টি দিকই কিন্তু প্রতিফলিত হয়েছে, দুটি হবে ঘ। 5 নম্বরে অপরিচিত গল্পে মকরমুখ বলতে যার মুখাবয়ব বোঝানো হয়েছে। উত্তর হবে ক। উত্তরটা কি? উত্তর হবে কুমিরের। মানে মকর শব্দটি সংস্কৃত শব্দ মূল মকর থেকে এসেছে, যার অর্থ কিন্তু জলচর জন্তু, বিশেষ করে কুমির। সুতরাং এর উত্তরটাই হবে কুমির। 6 নম্বর, প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই। অপরিচিতা গল্পের এই উক্তিতে
আমি কেহই নই বলতে অনুপমের কি বোঝানো হয়েছে? উত্তরটা হবে 6 নম্বরে হীনমন্যতা বোঝানো হয়েছে। ক। 7 নম্বর, মানব কল্যাণ প্রবন্ধে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ মনে করেন না, কারণ এতে মনুষ্যত্বের অবমাননা হয়। 7 নম্বরে হলো আনসারটি হবে খ। সঠিক উত্তরটি হবে মনুষ্যত্বের অবমাননা হয়। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি 8-এ। 8 নম্বর, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? পারস্পরিক সহানুভূতি। এটা উত্তরটা হলো খ। আমি দিইনি, তারপরে উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হলো খ, পারস্পরিক সহানুভূতি। 9 নম্বর, লাল সালু উপন্যাসে বাহে মুলুক বলতে বাংলাদেশের কোন দিকের এলাকাকে বোঝানো হয়েছে? আপনারা দেখবেন উপন্যাসে কিন্তু একেবারে শুরুতেই রয়েছে, সে উত্তরবঙ্গ থেকে এদিকে আসে, শস্যহীন একটা দেশ থেকে চলে আসে। যাই হোক, এটার সঠিক উত্তর হচ্ছে ক। হ্যাঁ, উত্তরের বা উত্তরবঙ্গ, এটা মনে রাখুন, উত্তরের বা উত্তরবঙ্গ। 10 নম্বর প্রশ্ন হলো, লাল সালু উপন্যাসে মজিদকে থুতু নিক্ষেপের মধ্য দিয়ে জমিলার কি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর হবে ঘ, প্রতিবাদ। সঠিক উত্তর হবে প্রতিবাদ। 11 নম্বর প্রশ্ন, উদ্দীপকের হাসিবুলের সঙ্গে মাসি পিসি গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? এটি কিন্তু খুবই সহজ। ওই যে যোগু চরিত্র যেটা আছে সেটাই হচ্ছে সঠিক, তার মানে হচ্ছে ঘ। 12 নম্বর প্রশ্ন, যে উদ্দীপক যেটা দেওয়া আছে সেখান থেকে বলা হয়েছে উপর্যুক্ত সাদৃশ্যের কারণ, মানে কারণটা কি? 12 নম্বর হচ্ছে গ, অর্থাৎ সেখানে 1 এবং 3, মানে যে গ নম্বরটা আনসার সেটার হচ্ছে 1 ও 3, এটি হলো উত্তর। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন হলো, আমার পথ প্রবন্ধ অনুসারে কি দেখা দেখিয়ে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে? আনুগত্য। উত্তরটা হবে আনুগত্য, গ নম্বর, আনুগত্য। আচ্ছা, আমরা এই দিকে আর একটু চলে যাই। 13, এইখানে দিলে আমরা আবার 14 নম্বর, জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্যত শির লঙ্ঘিত গেল হিমালয় গেল সুশীতে সিন্ধু নীল। উদ্দীপকের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? এটার উত্তর হবে ঘ, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এটার সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে। 15 নম্বর, উদ্দীপক 18 বছর বয়স কবিতায় কোন ভাব প্রকাশিত হয়েছে? উচ্ছৃঙ্খলতা, অস্থিরতা, গতিশীলতা নাকি সহমর্মিতা? 15 নম্বর উত্তর হবে গ, গতিশীলতা। গতিশীলতা। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিদান কবিতায় কবি কেন অনিষ্টকারীর উপকার করতে চান? সেখানে 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হলো ক নাম্বারটি। ক নাম্বার সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো অনিষ্টকারীকে সুপথে আনার জন্য। আচ্ছা, 17 নম্বর, ফেব্রুয়ারি 1969 কবিতায় সেই ফুল কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে দেখবে যে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো গ নাম্বারটা, বাংলা ভাষা, অর্থাৎ প্রতীকী অর্থে, প্রতীকী অর্থে এটি ব্যবহৃত হয়েছে, ভাষার অর্থে, বাংলা ভাষা। 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকের তবু মাথা নোয়াবার নয় পংক্তিটি রেইনকোট গল্পের
কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটা খুবই স্ট্রংলি দেখেন, আপনারা যারা রেইনকোট গল্প আপনারা যারা পড়েছেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনারা দেখেন যে যদিও নুরুল হুদা ভীত, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রচন্ড মার চাবুক দিয়ে কিন্তু তাকে অনেক মেরেছে, একবারে পা উপর দিকে ঝুলিয়েও তাকে মেরেছে, কিন্তু কোনোভাবেই সে কিন্তু মুখ খুলেনি। তার মানে এই চরিত্রের সাথে স্ট্রংলি এই মানে নুরুল হুদার চরিত্রের সাথে এটি যায়। তাহলে সঠিক উত্তর হলো ঘ, নুরুল হুদা। 18 নম্বরের উত্তর হলো ঘ, নুরুল হুদা। 19 নম্বরে বলছে উদ্দীপকটি রেইনকোট গল্পের যে বিষয়বস্তুকে নির্দেশ করে তা হলো, এটির আনসারও ঘ, 1, 2 ও 3। আপনারা দেখবেন 3টা নির্দেশ করতেছে, 1, 2 ও 3। 20 নম্বর, তাহার এই পরে মনে কবিতায় বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়েও কবি মনকে স্পর্শ করতে না পারার কারণ, কবির বিয়োগ ব্যথা। গ নম্বর, কবিতার প্রিয়জনকে যে ওই যে সেই বসন্তের সময় তার প্রিয়জনকে হারিয়েছে, এই কারণে বসন্ত এলেও তার বসন্তের প্রতি কোনো খেয়াল থাকে না, ওই ব্যথাটা তাকে মানে কুকড়ে কুকড়ে যেন খায়। যাই হোক, 21 নম্বর, একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক থেকে বলা হয়েছে উদ্দীপকের ডাক্তার শামস লাল সালু উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করে দেয়? অনায়াসে সেটার উত্তর হচ্ছে ক, আক্কাস। অর্থাৎ ডাক্তার শামসের সাথে আক্কাসের চরিত্রের মিল রয়েছে, সেও সমাজের জন্য উপকার করে, আক্কাসও সমাজের জন্য উপকার করার চেষ্টা করেছে। 22 নম্বর, উদ্দীপকের গেদু ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ই মানে কেমন? সেখানে ধরুন 3টা দেওয়া আছে, 3টার মধ্যে 4টা উত্তর করা হয়েছে। উত্তরটা হবে ক, কুটকৌশলী ধর্মপরায়ণ। কুটকৌশলী ও ধর্মপরায়ণ। আমরা ওইদিকে আর একটু চলে যাই। আমরা 23 নম্বর প্রশ্নটাতে আমরা দেখব যে আমার পথ প্রবন্ধে গান্ধীজি আছে, এ উক্তিতে সাধারণ মানুষের কোন মনোভাব প্রকাশিত হয়েছে? উত্তরটি হবে খ, কি উত্তর? নিষ্ক্রিয়তা। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন চরণটিতে বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? একই সাথে মনে রাখবেন যে 4টি প্রশ্ন, যে 4টি উত্তর এখানে দেওয়া আছে, যে এমন একটি লাইন রয়েছে যেখানে সত্যিকার অর্থে কবি সত্তার পূর্ণ নির্যাস সেটাতে আছে, এবং এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকভাবে উত্তর দিচ্ছেন, তবে বেশিরভাগের মতামত হচ্ছে ঘ নাম্বারটি। কোন লাইনটি সবচাইতে আলোচিত বা যৌক্তিক মনে করা হচ্ছে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, এই লাইনটিকে সবচাইতে যৌক্তিক মনে করা হচ্ছে। 25 নম্বর হচ্ছে, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি হিসেবে উপস্থাপন করেছেন? উত্তরটি হচ্ছে খ, অরফিয়াসের। এটা কবিতার মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, 26 নম্বরে, উদ্দীপকের গান সোনার তরী কবিতায় কিসের সঙ্গে তুলনীয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ক, কোনটি? ধান। আমরা 27 নম্বর প্রশ্নে দেখব, উদ্দীপকের ভাবটি সোনার তরী কবিতার কোন চরণে প্রকাশিত হয়েছে? অর্থাৎ আগের যে উদ্দীপকটি দেওয়া আছে সেটার সঙ্গে সোনার তরী কবিতার কোন ভাবটি প্রকাশিত হয়েছে? একটু ভালো করে খেয়াল করলে উত্তরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি সঠিক উত্তর হচ্ছে ঘ, শূন্য নদীর তীরে রহিনুপরি। 28 নম্বর হলো, তাহার এই পরে মনে কবিতায় পাথার শব্দের অর্থ কি? পাথার শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র। সরি, আমি তো সমুদ্র, এটা সঠিক উত্তর হচ্ছে ক, সমুদ্র। আচ্ছা, 29 হলো, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? প্রতিটি শস্য দানা হলো কবিতা। 29 ক।
30 নম্বরে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় রক্ত জবার মতো ক্ষত দ্বারা কি বোঝানো হয়েছে? এটি আসলে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন, তবে বেশিরভাগের মত হচ্ছে মানে ঘ নাম্বারটা, আঘাতের চিহ্ন। ঘ, আঘাতের চিহ্ন। মোটামুটি এই হলো আপনার 30টা। আমি আগেই বলেছি যে যারা পরীক্ষা দিয়েছেন রচনামূলক কারো ভালো হয়েছে, কারো বহু নির্বাচনী তুলনামূলক প্রত্যাশার চেয়ে একটু কম ভালো হয়েছে। এর মধ্যে এক দুইটা কনফিউশন আছে, এটা বোর্ড ডিসাইড করবে। হ্যাঁ, একটা দুইটা কনফিউশন হয়েছে, সেটা আমি বললাম ওই যে বহুজনের মধ্যে রেফারেন্সে বললাম, এটা বোর্ড কিভাবে দেখে এটা তাদের উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি সিলেট শিক্ষা বোর্ডের কলসেটের এই হলো উত্তরমালা। আপনাদের কার কত হলো একটু কমেন্ট অপশনে জানাবেন। যারা সিলেট বোর্ড থেকে আমাকে দেখছেন, আমাকে শুনছেন, একটু কমেন্ট অপশনে জানাবেন। আর কোনো পরামর্শ থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন। এবং আমি আজকে এই ক্লাসের পরে আমি আর একটু শর্ট বাংলা সেকেন্ড পেপার নিয়ে একটু শর্ট সাজেশন নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলবো। আশা করছি সেই ক্লাসটিও আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। সেই প্রত্যাশা আজকে এখানে যে যেখান থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।